প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের সপ্তম অধ্যায়ের অর্থাৎ পাঠ্য বইয়ের যে নমুনা প্রশ্ন আছে তার আন্ডারে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এটা সম্পূর্ণটাই পাঠ্য বইয়ে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সপ্তম অধ্যায়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায় থেকে মাস্ট তোমরা একটা প্রশ্ন পাবেই, কমন পাবেই, এবং কমন না পেলেও এই অধ্যায়টা বা এই যে খতিয়ানটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা প্রত্যেকটা হিসাবের সাথে কিন্তু কানেক্টেড থাকে। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের পাঠ্য বইয়ের মধ্যে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো। প্রথম প্রশ্নই আমরা দেখতে পাচ্ছি, খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা বিভিন্ন বোর্ডে কিন্তু কমন পড়তে পারে। প্রত্যেকটা বোর্ডের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। খতিয়ানকে আমরা কেন সকল বইয়ের রাজা বলে থাকি? হিসাব বিজ্ঞানের খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় কারণ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক তথ্যের মূল চালিকা শক্তি এবং চূড়ান্ত আশ্রয়স্থল। দেখো, এটাকেই বলা হচ্ছে আর্থিক তথ্যের মূল চালিকা শক্তি। অর্থাৎ একটা হিসাব যখন আমরা তৈরি করতে যাই, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা, কারণ এখান থেকেই আমরা একটা হিসাবের উদ্বৃত্ত সম্পর্কে জানতে পারি। খতিয়ানে যদি ভুল হয় তাহলে আমাদের উদ্বৃত্ত নির্ণয় করতেও ভুল হবে। তাই খতিয়ানটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেহেতু এটাই হচ্ছে মূল চালিকা শক্তি বা এই খতিয়ান থেকেই আমরা প্রত্যেকটা হিসাবের ব্যালেন্স বা উদ্বৃত্ত সম্পর্কে জানতে পারি। তাই আমরা খতিয়ানকে আর্থিক তথ্যের মূল চালিকা শক্তি বলছি। অর্থাৎ একটা তথ্য নির্ভর করছে এই খতিয়ানের ওপর। আবার চূড়ান্ত আশ্রয়স্থল, যেহেতু এটার মাধ্যমে আমরা মূলত আমাদের উদ্বৃত্তগুলো সম্পর্কে জানতে পারি, তাই এটাই হচ্ছে চূড়ান্ত আশ্রয়স্থল। খতিয়ানের লেনদেন সমূহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয় বিধায় হিসাব তথ্য ব্যবহারকারীগণ সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান হতে পেতে পারে। আচ্ছা, এখানে যে বিষয়টা করা হয় সেটা হচ্ছে যারা এই হিসাব তথ্যটা ব্যবহার করেন তারা খুব সহজেই যে কোনো ধরনের তথ্য, যে কোনো হিসাবের উদ্বৃত্ত সম্পর্কে খুব সহজে জানতে পারে যখন তারা খতিয়ান দেখে। খতিয়ান থেকে ব্যবসায়ের আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। অর্থাৎ যে কোনো হিসাবের যে কোনো উদ্বৃত্ত সম্পর্কে আমরা খুব সহজে ধারণা পেতে পারি খতিয়ান থেকে। রেওয়ামিল প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উদ্বৃত্ত খতিয়ান থেকে সংগ্রহ করা হয়। যখন আমরা রেওয়ামিল করব, রেওয়ামিল করার মাধ্যমে আমরা সাধারণত গাণিতিক শুদ্ধতা যাচাই করে থাকি। তাহলে এই যাচাইকরণের ক্ষেত্রে আমাদের যে সকল উদ্বৃত্তগুলো লাগবে, যে সকল তথ্যগুলো লাগবে, সেই প্রত্যেকটা তথ্যই কিন্তু আমরা আমাদের খতিয়ান থেকে পেয়ে থাকি। এই সকল কারণেই খতিয়ানকে হিসাবের সকল বইয়ের রাজা বলা হয়। দেখো, এই একটা বই থেকে আমরা যাবতীয় সব তথ্য পেতে পারি, এই জন্য এই বইটাকে আমরা সকল বইয়ের রাজা বলে থাকি। অথবা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পাকা বই। অনেক সময় আমরা কিন্তু খতিয়ানকে পাকা বই বলে থাকি। কারণ পাকা বই বলার কারণ কি? কারণ এখান থেকে আমরা মূল যে তথ্যগুলো আছে বা মূল যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় পেতে পারি। তাই এটাকে আমরা পাকা বই বা সকল বইয়ের রাজা বলে থাকি। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি 2 নং প্রশ্ন। দেখো, 2 নং প্রশ্নে আরো একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। এখানে বলছে জাবেদা এবং খতিয়ানের মধ্যে পার্থক্যটা কি? এখানে একদম স্পেসিফিক্যালি দুইটাই পার্থক্য বলেছে, তাই আমরা দুইটা পার্থক্যই লিখব। যদি এখানে দুইটা পার্থক্য লিখতে বলা না থাকে তাহলে আমরা দুইটা অথবা তিনটা লিখতে পারি। কারণ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যেহেতু আমাদের 2 মার্ক, তাই আমরা দুইটা পয়েন্ট লিখলে এটা এনাফ। তবে যদি তুমি আরেকটু ভালো পারফরমেন্স করতে চাও তাহলে তুমি অবশ্যই চেষ্টা করবে 3টা পয়েন্ট লেখার। আচ্ছা, তো এখানে বলছে হিসাব বিজ্ঞানের ভাষায় জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই। দেখো, এটাই কিন্তু একটা পার্থক্য। জাবেদাকে বলা হয় প্রাথমিক বই এবং খতিয়ানকে বলা হয়
পাকা বই বা সকল বইয়ের রাজা। দেখো এই পয়েন্টটাই কিন্তু তুমি চাইলে একটা এক্সট্রা লিখতে পারো। ব্যবসায়ের লেনদেনগুলোকে সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য দুইটি ধাপই অপরিহার্য, অর্থাৎ দুইটাই আমাদের দরকার। প্রথমে জাবেদা, তারপর খতিয়ান। দুইটার কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয়, দুইটাই সমান সমান গুরুত্বপূর্ণ, তবে দুইটার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে। প্রথম পার্থক্যটা হচ্ছে জাবেদা থেকে কোনো হিসাবের জের বা ব্যালেন্স জানা যায় না। আমরা জাবেদা শুধুমাত্র ব্যালেন্স করতে সহজ যাতে হয় সেজন্যই করে থাকি। এখান থেকে আমরা কখনোই কোনো উদ্বৃত্ত বা ব্যালেন্স সম্পর্কে জানতে পারি না। তবে খতিয়ান থেকে নির্দিষ্ট হিসাবের নিট স্থিতি বা ব্যালেন্স, স্থিতি বলতে বোঝানো হয়েছে ঠিক অ্যাকচুয়ালি কতটুকু মূল্য রয়ে গেছে সেই মূল্যটাকে বোঝানো হয়। তাহলে নিট স্থিতি বা ব্যালেন্স অথবা উদ্বৃত্ত, এটাকে কিন্তু আমরা উদ্বৃত্তও বলতে পারি। নিট স্থিতি, ব্যালেন্স বা উদ্বৃত্ত, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে দেখো জাবেদা থেকে কোনো ব্যালেন্স জানা যায় না, আর খতিয়ান থেকে আমরা ব্যালেন্স জানতে পারি। এরপর 2 নাম্বার পার্থক্যটা বলছে জাবেদা বই সংরক্ষণ ঐচ্ছিক বা বাধ্যতামূলক নয়। কেন বাধ্যতামূলক নয়? এটা জাস্ট আমরা খতিয়ান করতে যাতে আমাদের সহজ হয় বা কোনো অসুবিধা যাতে না হয় সেজন্যই মূলত করে থাকি। তাই এটা কিন্তু ঐচ্ছিক, এটা যে আমাদের করতেই হবে এমন নয়। তবে খতিয়ান যাতে নির্ভুল হয় বা খতিয়ান করতে যাতে আমাদের খুব সহজে হয়ে যায় সেজন্যই মূলত আমরা খতিয়ানের আগে জাবেদা করে থাকি। তবে খতিয়ান বই প্রস্তুত করা বাধ্যতামূলক। খতিয়ান না করলে কিন্তু আমরা উদ্বৃত্তর পরিমাণ সম্পর্কেই জানতে পারবো না। তাই জাবেদাটা ঐচ্ছিক এবং খতিয়ানটা বাধ্যতামূলক। তাহলে দেখো এখানে কিন্তু অলরেডি আমরা 3টা পয়েন্টই জেনে গেছি। প্রথম পার্থক্য হচ্ছে জাবেদাকে প্রাথমিক বই বলা হয় এবং খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই। এবং দ্বিতীয় যে পার্থক্যটা সেটা হচ্ছে জাবেদার মাধ্যমে আমরা কোনো উদ্বৃত্ত জানতে পারি না, খতিয়ানের মাধ্যমে জানতে পারি। 3 নাম্বার পার্থক্য হচ্ছে এটা ঐচ্ছিক, তবে খতিয়ান হচ্ছে বাধ্যতামূলক। দেখো 3টাই কিন্তু আমরা কায়দা করে একটা প্রশ্নের উত্তরের মধ্যে লিখে ফেলেছি। যদি আমাদের 2টা পার্থক্য লিখতে বলা হয় তাহলে অবশ্যই 2টা পার্থক্যই আমরা ছক আকারে দেখাবো। যে কোনো পার্থক্য আমরা চেষ্টা করব ছক করে দেওয়ার, তাহলে বিষয়টা কিন্তু আরও খুব সুন্দর প্রেজেন্টেবল হয় বা এখানে মার্ক ভালো পাওয়া যায়। তবে তুমি যদি এমনি ব্যাখ্যা আকারে লেখো টিচার কিন্তু খুব একটা বেশি মার্ক দিতে চাইবে না, উত্তর সঠিক হলেও তোমাকে মার্ক দিতে চাইবে না। তাই অবশ্যই চেষ্টা করবে একটু সৃজনশীল উপায়ে আমরা যাতে প্রশ্নের উত্তরগুলো করতে পারি। এরপর চলে যাচ্ছি 3 নং প্রশ্ন, খতিয়ান প্রস্তুতকরণের ধাপগুলো ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা যখন খতিয়ান করি কি কি ধাপে সেই খতিয়ানটা শেষ করি সেই ধাপগুলো এখানে আমাদের স্টেপ বাই স্টেপ লিখতে বলা হয়েছে। আচ্ছা, তো প্রথমে খতিয়ান প্রস্তুতের প্রথম ধাপ হচ্ছে পোস্টিং। পোস্টিং বলতে বোঝানো হয় অন্তর্ভুক্ত করা বা এন্ট্রি করা। যে জাবেদাগুলো আমরা অন্তর্ভুক্ত করে ফেলেছি জাবেদার মধ্যে ডেবিট ক্রেডিট সহ, সেই ডেবিট ক্রেডিট অনুসারে আমরা খতিয়ানের মধ্যে যখন অন্তর্ভুক্ত করি এটাকেই বলা হয় পোস্টিং। পরবর্তী ধাপ ব্যালেন্সিং বা উদ্বৃত্ত। তাহলে দেখো এখানে আমরা 2টা ধাপ দেখতে পাচ্ছি, একটাকে আমরা বলছি পোস্টিং ধাপ এবং আরেকটাকে আমরা বলছি উদ্বৃত্ত ধাপ বা উদ্বৃত্ত নির্ণয় ধাপ। এই 2টা ধাপের মাধ্যমে আমরা সাধারণত খতিয়ান প্রস্তুত করি। প্রথমে আগে সবগুলো অন্তর্ভুক্ত করে ফেলি, তারপর যেগুলো এন্ট্রি করে হয়ে গেছে সেগুলোর উদ্বৃত্তটা নির্ণয় করে ফেলি। এখন এই উদ্বৃত্ত তুমি টি ছকের মাধ্যমেও করতে পারো, আবার চলমান জেড ছকের মাধ্যমেও করতে পারো। তাহলে প্রথমে এন্ট্রি করব, তারপর উদ্বৃত্ত নির্ণয় করব। এই 2টা ধাপের মাধ্যমেই আমরা আমাদের খতিয়ানটাকে শেষ করে থাকি। প্রথম ধাপে জাবেদা থেকে খাতগুলো খতিয়ানে স্থানান্তর করা হয়। এরপর প্রতিটি হিসাবে ডেবিট এবং ক্রেডিট পার্শ্বের পার্থক্য বের করে ব্যালেন্সিং বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়। তাহলে দেখো এখানে পুরোটা ব্যাখ্যা আকারে লেখা আছে। আমরা যদি
আরেকটু সুন্দরভাবে এখানে পয়েন্ট আকারে লিখি, তাহলে কিন্তু বিষয়টা আরও সুন্দর হবে। তাই সম্পূর্ণটাই নির্ভর করছে তোমার ওপর, তুমি কিভাবে পুরো প্রশ্নের উত্তরটা প্রেজেন্ট করছো সেটার উপরেই কিন্তু তোমার মার্কটা নির্ভর করছে। তাই চেষ্টা করবে একটু ইউনিক কিছু রাখার। যেমন এখানে আমরা ব্যাখ্যা করে লিখেছি, তুমি চাইলে কিন্তু এটা এভাবে পয়েন্ট আকারে সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করে লিখতে পারো। আচ্ছা, এরপর তাহলে চলে যাচ্ছি 4 নং প্রশ্নে। 4 নং প্রশ্নে বলা হয়েছে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স বলতে কি বোঝায়। ডেবিট ক্রেডিট এই সম্পূর্ণটা নিয়ে কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান, কিন্তু এই ডেবিট এবং ক্রেডিট বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে সেটা আমাদের লিখতে বলা হচ্ছে। কোনো নির্দিষ্ট হিসাবে ডেবিট ও ক্রেডিট দিকের যোগফলের পার্থক্যকে জের বা ব্যালেন্স বলা হয়। আমরা যখন ডেবিট আর ক্রেডিটের পার্থক্যটা বের করি ওইটাই হচ্ছে আমাদের জন্য ব্যালেন্স বা উদ্বৃত্ত। এখন এই পার্থক্যটাই হচ্ছে ব্যালেন্স। তবে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স কি সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। হিসাবে ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি হলে যে জের বা উদ্বৃত্ত পাওয়া যায় সেটা হচ্ছে ডেবিট ব্যালেন্স বা ডেবিট জের। অর্থাৎ ডেবিট সাইডটা যদি বড় হয়, ক্রেডিট সাইডটা যদি ছোট হয়, তাহলে দেখো ডেবিট ব্যালেন্সটাই কিন্তু তৈরি হবে। আবার যদি ডেবিট সাইডের থেকে ক্রেডিট সাইডটা বেশি হয় বা বড় হয়, ডেবিট সাইডটা যদি ছোট হয়, তখন কি তৈরি হবে? তখন তৈরি হবে ক্রেডিট ব্যালেন্স বা ক্রেডিট জের। এভাবেই কিন্তু মূলত আমরা খতিয়ানের উদ্বৃত্তটা তৈরি করে থাকি বা খতিয়ানের উদ্বৃত্তটা নির্ণয় করে থাকি। এরপর চলে যাচ্ছি 5 নং প্রশ্ন, সহকারী খতিয়ান কি? উদাহরণ সহ লেখো। সহকারী খতিয়ান আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণ খতিয়ানের প্রতিটি দেনাদার এবং প্রতিটি পাওনাদারের জন্য স্বতন্ত্র খতিয়ান তৈরি করা হয়, যাতে করে নির্দিষ্টভাবে কোনো দেনাদার থেকে কত টাকা পাওনা বা কোনো পাওনাদারের কাছ থেকে কত টাকা দেনা রয়েছে তা সহজেই জানা যায়। অর্থাৎ দেখো, আমরা যখন সাধারণ খতিয়ানে অন্তর্ভুক্ত করি, যেমন মনে করো প্রাপ্য হিসাব নামে একটা আমরা সাধারণ হিসাব বা সাধারণ খতিয়ান তৈরি করলাম। এখন এই প্রাপ্য হিসাবের মধ্যে তো অনেকগুলো প্রাপ্য হিসাব বা অনেকগুলো দেনাদার থাকতে পারে। তো এই যে এক একটা আলাদা আলাদা দেনাদারের জন্য যখন আমরা আলাদা আলাদা একটা করে খতিয়ান তৈরি করি, মনে করো তোমার 2টা প্রাপ্য হিসাব আছে, একটা হচ্ছে করিম আরেকটা হচ্ছে কামাল। তো করিম একজন, কামাল একজন, দুইজনের জন্য যখন আলাদা আলাদা করবে, অর্থাৎ করিম হিসাব একটা, কামাল হিসাব একটা, এরকম 2টা যখন আলাদা খতিয়ান আমরা প্রস্তুত করছি, সেটাই হচ্ছে সহকারী খতিয়ান। তো সহকারী খতিয়ানটা আমরা কেন করে থাকি? করিমের ব্যালেন্সটা ঠিক কতটুকু, কামালের ব্যালেন্সটা ঠিক কতটুকু, অর্থাৎ করিমের কাছ থেকে আমরা কতটুকু টাকা পাবো, কামালের কাছ থেকে কতটুকু টাকা পাবো, এরকম আলাদা আলাদা উদ্বৃত্ত বা আলাদা আলাদা পরিমাণ সম্পর্কিত তথ্য পাওয়ার জন্যই মূলত আমরা এই সহকারী খতিয়ানটা করি। যেমন দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, রহিমের নিকট পণ্য বিক্রয়, রাকিবের নিকট থেকে পণ্য ক্রয়। এখানে রহিম আর রাকিব দুইজনের জন্য যখন আমরা আলাদা বা স্বতন্ত্র একটা খতিয়ান তৈরি করব বা প্রস্তুত করব, সেটাকেই আমরা বলবো সহকারী খতিয়ান। তাহলে মেইন কথা হচ্ছে, আমাদের অনেক দেনাদার অনেক পাওনাদার থাকতে পারে, প্রত্যেকের জন্য যখন আলাদা আলাদা করে বা স্বতন্ত্র খতিয়ান প্রস্তুত করা হবে সেটাকেই বলা হয় সহকারী খতিয়ান। তাহলে দেখো, এই সপ্তম অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।